everyone, welcome to Skill Flora once again. Assalamu alaikum. আমরা so far HSC সিলেবাসে চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা চ্যাপ্টার 7 নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টার 7 এর নাম হলো মূলধন ব্যয়। সো এটা স্টার্ট করার আগে একটা ইনফরমেশন দরকার আমাদের, সেটা হলো এই যে মূলধন ব্যয়টা আমরা আমি এক্সপ্লেইন করব, বাট তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা। চ্যাপ্টার 6 এ যখন আমরা বন্ড পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে নিজেকে একজন ইনভেস্টর হিসেবে কল্পনা করো, অর্থাৎ ইনভেস্টর বলতে আমি ইনভেস্ট করছি, সেখান থেকে আমি রিটার্ন পাবো। সো সবকিছু আমি আয় হিসেবে দেখেছিলাম, যেমন মেয়াদ পূর্তিতে আয়ের হার, চলতি আয়ের হার। সো সেখানে আমি ছিলাম ইনভেস্টর। এই চ্যাপ্টারে এসে তুমি অপোজিট পার্টি হিসেবে নিজেকে কনসিডার করবা বা নিজেকে কল্পনা করবা যে এখানে তুমি আর ইনভেস্টর না, এখানে তুমি কোম্পানি বলতে এখানে তুমি ইস্যুয়ার, অর্থাৎ তুমি ইস্যু করছো। তাহলে বন্ডের ক্ষেত্রে যদি তুমি ইনভেস্টর হও তাহলে তোমার সবকিছু আয় ছিল। এই চ্যাপ্টারে আমরা কোম্পানির পার্সপেক্টিভে বলাতে আমাদের সবকিছু হবে ব্যয়। ওকে, সো এবার আসছি মূলধন ব্যয়টা কি জিনিস। যদি আমি সিম্পলি বলি তাহলে এই মূলধনটা, এখন কোয়েশ্চেন হলো মূলধন তো দুই রকম আছে, স্বল্প মেয়াদী আর দীর্ঘমেয়াদী। এখানে মূলধন বলতে বোঝানো হচ্ছে দীর্ঘমেয়াদী। সো আমি যদি একদম একদম সিম্পলি বলি তাহলে আমি বলবো দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করতে যে ব্যয়টা হয়। এখন দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করা যায় কোথা থেকে? তাহলে যদি বলি যে যে উৎস থেকে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করা যায় সেই উৎসগুলো থেকে মূলধন সংগ্রহ করতে যে ব্যয় হয় সেটাই আসলে মূলধন ব্যয়। এখন এখানে একটা কথা আছে, এই যে আমি দীর্ঘমেয়াদী উৎস থেকে যে মূলধন সংগ্রহ করব, এটা কি ফ্রি অফ কস্ট? অফকোর্স নট। কারণ যেখান থেকে আমি মূলধনগুলো সংগ্রহ করব সে আমার দুলাভাই না যে আমি মূলধন সংগ্রহ করতে গেলে আমাকে মাগনা মাগনা টাকা দিবে। সো যেটা হবে যে আমি যখন মূলধন সংগ্রহ করতে যাব, সেই মূলধনটা সংগ্রহ করতে গেলে তার সাথে আমাকে কিছু কস্ট বিয়ার করতে হবে। যেমন আমি যদি নরমাল একটা এক্সাম্পল বলি, আমি কোনো স্পেসিফিক উৎস নিয়ে কথা বলছি না, নরমালি তুমি তোমার একটা কোম্পানির শেয়ার বিক্রি করবা। এখন তুমি চিন্তা করো তুমি কোম্পানির মালিক, এখন তোমার পক্ষে কি রাস্তায় গিয়ে বিক্রি করা সম্ভব? তুমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করতেছো 10 টাকা 10 টাকা 10 টাকা, এভাবে তো শেয়ার বিক্রি করা তোমার পক্ষে সম্ভব না। তো তুমি যখন কোম্পানির ওনার বা তুমি যখন একটা কোম্পানি, তখন তুমি কি করছো? তোমার এই শেয়ারটা বা তোমার এই বন্ডটা তুমি কারো মাধ্যমে বিক্রি করাচ্ছ। সো যে তোমার এই শেয়ার বা বন্ডটা বিক্রি করে দিচ্ছে বাজারে বা মার্কেটে বা শেয়ার হোল্ডার বা বন্ড হোল্ডারদের কাছে, সে তো এটা ফ্রি অফ কস্টে বিক্রি করবে না। সে যে এই কাজটা করে দিচ্ছে, বাই রিটার্নে সে তোমার কাছ থেকে কিছু নিবে, অর্থাৎ কোনো টাকা নিবে। সো এই যে তুমি ব্যয়টা করতেছো, এই ব্যয়টাকে আসলে বলা হয় হলো মূলধন ব্যয়। তাহলে আমি আরেকবার বলি, এই মূলধন সংগ্রহ করার, অর্থাৎ দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করার বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে গেলে যে ব্যয়টা বেয়ার করতে হয় এটাকে আসলে বলা হয় মূলধন ব্যয়। বাট এখানে আমি খুবই ইম্পর্টেন্ট একটা লাইন লিখেছি, দেখো এটা বলা হয়েছে কি সর্বনিম্ন সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হার। এই জায়গাটা খুবই ভাইটাল, আসলে কি বোঝানো হয় এটা দ্বারা। দেখো আমি প্রথমে কি বলেছি, সর্বনিম্ন তার মানে লোয়েস্ট, আর প্রত্যাশিত আয়ের হার মানে কি? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তার মানে মূলধন ব্যয়, দেখো এখানেই প্রথম কনফিউশন, যে এখানে আমি বলছি ব্যয় বাট এখানে আমি বলছি আয়ের হার। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো যখন তুমি কোথাও ইনভেস্ট করতে যাও তখন তুমি কি চিন্তা করো যে এখান থেকে তুমি কতটুকু আয় পাবা, অর্থাৎ কোনো ফাইন্যান্সের টার্মে না, তুমি জাস্ট নরমালি চিন্তা করো যখন তুমি কোথাও ইনভেস্ট করো বা সিম্পলি তুমি যদি কাউকে টাকা ধার দাও বা কোনো কিছু কোনো জায়গায় তোমার টাকাটা খরচ করো, তখন তুমি সেখান থেকে কতটুকু আয় আসবে সেটা চিন্তা করো। তাহলে তুমি যখন আয়টা চিন্তা করো তখন পাশাপাশি কিন্তু তোমাকে চিন্তা করতে হয় তোমাকে এখানে ব্যয়টাও কতটুকু। ধরো তুমি 100 টাকা ইনভেস্ট করবা, এখন তুমি দেখবা যে তুমি মেয়াদ শেষে আসলে কত টাকা পাচ্ছ। এখন তুমি মেয়াদ শেষে পাচ্ছ 105, তাহলে তুমি দেখো তোমার ব্যয় হচ্ছে কত? 100, তোমার আয় আসছে কত? 105। তাহলে এখান থেকে তোমার বেনিফিট আসতেছে কত? 5 টাকা। তাহলে তুমি চিন্তা করবা যে যেহেতু আমার ব্যয়ের থেকে আয় বেশি, সুতরাং আমি এখানে ইনভেস্ট করব। সো এখানে আসো, যখন তুমি কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবা তখন তুমি সবার আগে দেখবা তোমার ব্যয়টা কতটুকু, অর্থাৎ তোমার এই প্রতিষ্ঠানের
মূলধন ব্যয়টা কতটুকু আমি আরেকটু ভেঙে বলি, তাহলে ইজি হবে। যে যখন তুমি কোথাও ইনভেস্ট করতে যাবা, এই ইনভেস্ট করতে গেলে তো তোমার টাকা দরকার। এই টাকাটা তুমি পাবা কোথা থেকে? এই টাকাটাই তো তোমার মূলধন। অর্থাৎ এই টাকাটার জন্যই তোমার বিভিন্ন উৎস থেকে মূলধনটা সংগ্রহ করে আনতে হবে। এখন তুমি মূলধন সংগ্রহ করে আনলা, তোমার এখানে মূলধন ব্যয় হলো ধরো 10%। তাহলে যখন তুমি কোথাও ইনভেস্ট করবা, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে ইউ হ্যাভ টু আর্ন অ্যাট লিস্ট 10% or more than 10%। রিমেম্বার, আমি কি বললাম? যখন তুমি ইনভেস্ট করতে যাবা, তোমাকে অ্যাট লিস্ট 10% আর্ন করতে হবে। কেন 10%? কারণ তুমি অলরেডি মূলধন সংগ্রহ করতে গিয়ে তোমার ব্যয় হয়ে গেছে 10%। তাহলে তুমি যদি মিনিমাম 10% আয় না করতে পারো, তাহলে তো তোমার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে, অর্থাৎ তোমার পকেট থেকে টাকা যাবে, মানে তুমি লসে যাবা। এটা তো কেউ করে না। তাহলে আমরা কি বললাম? অ্যাট লিস্ট 10% অর মোর দ্যান 10%। মোর দ্যান 10% কেন? যখন মোর দ্যান 10% তার মানে তুমি আর্ন করতেছো বেশি। সো এই জন্য এটাকে বলা হয়েছে সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হার। তার মানে আমি যখন ইনভেস্ট করতে যাচ্ছি, আমার যে প্রত্যাশাটা, এই যে প্রত্যাশা, আমার যে সর্বনিম্ন প্রত্যাশাটা, এটাই কিন্তু আসলে আমার মূলধন ব্যয়। কারণ আমি সর্বনিম্ন ওই হারটাই আশা করি যে হারটাতে আমি ব্যয় করেছি, যে অ্যাটলিস্ট আমি যদি ইনভেস্ট করি আমার লাভও হবে না, লসও হবে না, যেটা আমরা ব্রেক ইভেনে পড়িয়েছিলাম। অর্থাৎ তুমি ব্রেক ইভেন পয়েন্টে থাকবা, তোমার প্রফিটও হচ্ছে না, তোমার লসও হচ্ছে না। বাট তুমি যদি 10% এর বেশি আর্ন করতে পারো, তাহলে অফকোর্স তুমি সেখানে যাবা, কারণ সেখান থেকে তোমার প্রফিটটা বেশি হবে। সো এই জন্য মূলধন ব্যয়কে কি বলা হয়? মূলধন ব্যয়কে বলা হয় সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হার। অর্থাৎ তুমি যখনই কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবা, তুমি সবার আগে দেখবা তোমার মূলধন সংগ্রহ করতে ব্যয়টা কত হয়েছে। তুমি সর্বনিম্ন ততটুকু আশা করবা বা এর থেকে বেশি আশা করবা। এখন আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। তাহলে এই যে আমি দীর্ঘমেয়াদী মূলধনটা সংগ্রহ করব, কোন কোন উৎস থেকে সংগ্রহ করব? মেইনলি 4টা উৎস। রিমেম্বার, আমরা চ্যাপ্টার 5 এ যখন পড়িয়েছিলাম, তখন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী পড়িয়েছিলাম। চ্যাপ্টার 6 এ আমরা দীর্ঘমেয়াদী পড়িয়েছি, সেখানে শুধু বন্ড নিয়ে কথা বলেছিলাম। যদিও ওই চ্যাপ্টারে তোমার সাধারণ শেয়ার আছে, বাট এখানে আলোচনা আসবে দেখে আমি আর সেখানে এক্সপ্লেইন করিনি। সো মূলধন সংগ্রহ করার দীর্ঘমেয়াদী উৎস, প্রথমটা হলো বন্ড, দ্বিতীয়টা শেয়ার। শেয়ারটা আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা সাধারণ শেয়ার, একটা অগ্রাধিকার শেয়ার। এগুলো অলরেডি আমরা চ্যাপ্টার 2 তে এক্সপ্লেইন করেছিলাম যে অগ্রাধিকার শেয়ার আর সাধারণ শেয়ারের মধ্যে ডিফারেন্স কোথায়। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে এই এইচএসসি ফাইন্যান্স ফার্স্ট পেপার এইচএসসি বাংলা ভার্সনের যে প্লেলিস্টটা আছে, এই এই প্লেলিস্টে তুমি গেলেই দেখবে একদম শুরুর দিকে চ্যাপ্টার 2 এর এক্সপ্লেনেশন দেয়া আছে। ওইখানে চ্যাপ্টার 2 তে গেলে তুমি এই ডিফারেন্সগুলো ধরতে পারবা। সো উৎসের মধ্যে প্রথম বন্ড, দেন শেয়ার, আর লাস্টে হলো সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়ও আমরা বলেছিলাম যে নিট মুনাফার যে অংশটা প্রতিষ্ঠানে রেখে দেয়া হয় পরবর্তী এক্সপেনশনের জন্য বা পরবর্তীতে প্রতিষ্ঠানের যে কোনো নিড ফুলফিল করার জন্য, সেটাকেই বলা হয় হলো সংরক্ষিত আয়। ওকে, সো আমি সূত্রগুলা পরে দেখাচ্ছি। সূত্রের আগে কিছু বেসিক জিনিস নিয়ে একটু কথা বলি। আম, এখন এই যে আমার 4টা উৎস আছে, তাহলে কি প্রতিষ্ঠান 4টা উৎসই সবসময় ইউজ করবে? না, এটা ফরজ কিছু না যে তোমাকে 4টা উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। ইট ডিপেন্ডস। এখন তোমার এই মুহূর্তে তোমার কাছে বন্ড অ্যাভেলেবেল, তুমি বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করতেছো, অথবা তুমি অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে, অথবা তুমি সাধারণ শেয়ার, অথবা তুমি দেখা গেলে এগুলা কোনোটাই না করে সংরক্ষিত আয়ের মাধ্যমেও করতে পারো। এখন একটা উৎস হতে পারে, একাধিক উৎস হতে পারে। দেখা গেল যে তোমার এখন অনেক বেশি টাকা দরকার, তুমি বন্ড থেকে পারছো না, তুমি কিছু বন্ড, কিছু অগ্রাধিকার শেয়ার, কিছু সাধারণ শেয়ার থেকে কম্বাইন্ডলি মিলিয়ে তোমার টাকাটা সংগ্রহ করছো। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি বলবো, এই যে বন্ড, অগ্রাধিকার শেয়ার আর সাধারণ শেয়ার, এই যে 3টা উৎস, এই 3টাকে বলা হয় বাহ্যিক উৎস। আচ্ছা, কেন বাহ্যিক উৎস? কারণ এই 3টা উৎসের মাধ্যমে তুমি যখন মূলধন সংগ্রহ করতে যাবা, তুমি ঘরে বসে টাকা আর্ন করতে পারবা না, তোমাকে এটার জন্য মার্কেটে যেতে হবে। মার্কেট বলতে কিন্তু আবার তোমাদের শপিং মলের কথা বলা হয়নি। মার্কেট বলতে বোঝানো হয়েছে ফাইন্যান্সিয়াল মার্কেট, অর্থাৎ স্টক মার্কেট, বন্ড মার্কেট, যেখানে তুমি এই ডকুমেন্টস গুলা বা এই ইনস্ট্রুমেন্ট গুলা তুমি সেল করতে পারবা। যেমন বন্ড, এখন তুমি ঘরে শুয়ে আছো, শুয়ে শুয়ে তুমি মনে মনে কল্পনা করতেছো আমি একটা বন্ড বিক্রি করে ফেললাম, এখান থেকে আমি 100 টাকা আর্ন করলাম। টাকা আসবে? একটা পয়সাও আসবে না। সো
এই বন্ডটা তোমার বিক্রি করতে গেলে তোমাকে বন্ড মার্কেটে যেতে হবে, সেখানে পটেনশিয়াল বা প্রসপেক্টিভ ইনভেস্টরের কাছে তোমাকে সেল করতে হবে, তখন তুমি এখান থেকে টাকা আর্ন করতে পারবা। এই জন্য এই তিনটাকে বলা হয় বাহ্যিক উৎস, আর এই সংরক্ষিত আয়কে বলা হয় অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ কেন, ব্যাপারটা বুঝে নাও। সংরক্ষিত আয়টা আমি কি বলেছিলাম, নিট মুনাফার যে টাকাটা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট না করে প্রতিষ্ঠানের জন্য রেখে দেয়া হয়, সেটা হলো সংরক্ষিত আয়। তাহলে এটা তো অলরেডি প্রতিষ্ঠানের মধ্যে আছে, এটার জন্য তো আমাকে রাস্তায় রাস্তায় ঘোরার দরকার নাই বা কোনো মার্কেটে যাওয়ার দরকার নাই। এই জন্য এটাকে বলা হয় অভ্যন্তরীণ উৎস। আচ্ছা, এখন এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে যে বুঝলাম এটা বাহ্যিক উৎস, তার মানে এটার জন্য আমাকে ফাইন্যান্সিয়াল মার্কেটে যেতে হবে, আমাকে কোনো একটা কারো মাধ্যমে, আই মিন কোনো একটা পার্টি বা কোনো একটা কোম্পানির মাধ্যমে আমাকে এই আমার ইনস্ট্রুমেন্ট গুলা সেল করতে হবে, এখানে আমার কিছু খরচ আছে। বাট এটা তো আমার অভ্যন্তরীণ, মানে প্রতিষ্ঠানের মধ্যেই আছে। তাহলে কি এটা একদম কস্ট ফ্রি, মানে এটা কি একদমই ব্যয়মুক্ত, কোনো ব্যয় নেই? দেখো আমি এই কোয়েশ্চেনটা এখানে লিখেছিলাম যে সংরক্ষিত আয় কি ব্যয়মুক্ত, এটা তোমাদের ক্ষয়ের কোয়েশ্চেনে আসে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে, যে সংরক্ষিত আয় কি ব্যয়মুক্ত। অ্যান্সার হলো না। মনে রাখবা দুনিয়াতে কোনো কিছুই মাগনা না, দুনিয়াতে কোনো কিছুই কস্ট ফ্রি না, বা কোনো কিছু ফ্রি অফ কস্টে হয় না, প্রত্যেকটার পেছনে কোনো না কোনো খরচ আছে। তাহলে একটু এক্সপ্লেইন করি যে এই নাটা বলার পেছনে কারণ কি। এটা তো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণই ছিল, তাহলে স্টিল নাও কেন এখানে ব্যয় থাকবে। ওকে, ব্যয়টা হলো আমি যদি বলি শেয়ার হোল্ডারদের সুযোগ ব্যয়। আচ্ছা, সুযোগ ব্যয় আমি আগেও বলেছিলাম কি, একটা সুযোগ গ্রহণ করতে গেলে আরেকটা সুযোগ তোমাকে ছাড়তে হবে, তো তখন তুমি আরেকটা সুযোগ যে ছেড়ে দিলা সেটার যে ব্যয়টা সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। লেটস থিঙ্ক ফর দিস। তুমি এই ক্লাসটা এখন করতে পারো, অথবা এই টাইমে তুমি একটা নাটক দেখতে পারো। এখন তুমি চিন্তা করলা যে দূর এই ক্লাস আজাইরা দেখা সময় নষ্ট করা লাভ নেই, তুমি নাটক দেখতে গেলা। তাহলে তুমি নাটক দেখলা, তুমি এনজয় করলা, বাট তুমি যে এই ক্লাসটা মিস করলা, এই ক্লাসটা মিস করার কারণে তোমার এক্সামে এটার উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে, তার মানে তুমি একটা সুযোগ হারাইছো, এখানে যে তোমার ব্যয়টা হয়েছে এটাকে বলা হয় সুযোগ ব্যয়। আবার তুমি ক্লাসটা করলা, নাটক দেখলা না। এখন নাটকে দেখা গেছে যে আই মিন যে নাটকটা তুমি দেখতে চাচ্ছিলা সেই নাটকটা অনেক ইন্টারেস্টিং ছিল তোমার জন্য, অথবা সেই নাটকের হিরো বা হিরোইনকে তোমার খুব বেশি ভালো লাগে, এবং তুমি ক্লাসটা করতে গিয়ে ওই নাটকটা দেখার অপরচুনিটি লস করলা, যে তুমি ওই হিরো বা হিরোইনকে দেখতে পারলা না, তোমার যে লস হলো এটাকেই বলা হয় সুযোগ ব্যয়। এখন খেয়াল করো সংরক্ষিত আয়ের ক্ষেত্রে আমি কেন বলতেছি শেয়ার হোল্ডারদের সুযোগ ব্যয়। আমি শেয়ার হোল্ডাররা কেন এখানে ইনভলভ, একটু ব্যাকে চিন্তা করো, শেয়ার হোল্ডারটা আসে কোথা থেকে, নিট লাভ থেকে। নিট লাভের দাবিদার কারা আসলে, শেয়ার হোল্ডাররা। তার মানে প্রতিষ্ঠানে যখন নিট লাভ হয়, এটা পুরো টাকাটাই কিন্তু শেয়ার হোল্ডাররা দাবিদার, কারণ যেহেতু তারা ইনভেস্ট করছে, তারা প্রতিষ্ঠানের মালিক, তারা এই পুরো টাকাটা আশা করে, বা এটা আসলে তাদের অধিকার। কিন্তু তারা কি করতেছে, নিট লাভের পুরো টাকাটা না নিয়ে একটা অংশ প্রতিষ্ঠানে রেখে দিচ্ছে, যেটাকে আমরা বলছি সংরক্ষিত আয়। তাহলে তারা কি তাদের একটা সুযোগ হারাচ্ছে না? তুমি এভাবে চিন্তা করো, যদি 100 টাকা নিট লাভ হয় তাহলে 100 টাকায় শেয়ার হোল্ডাররা পাইতো, কিন্তু তারা এখানে কি করলো, তারা 60 টাকা নিল আর 40 টাকা প্রতিষ্ঠানে রেখে দিল। তাহলে এই শেয়ার হোল্ডার যদি 100 টাকা পাইতো, তাহলে 100 টাকা পাইলে সে ধরো 3-4টা প্লেসে ঘুরে আসতে পারতো। এখন 60 টাকা পাওয়ার কারণে দেখা গেছে সে দুই একটা জায়গায় কম ঘুরতে পারতেছে, বা আমি যদি ফাইন্যান্সের পার্সপেক্টিভে বলি, সে যদি 100 টাকা পাইতো তাহলে সে 100 টাকাই ব্যাংকে রাখতো। তাহলে 100 টাকার যদি 10% সুদ হয় তাহলে সে সুদ পাইতো কত, 10 টাকা। এখন সে 60 টাকা পাচ্ছে, তাহলে 60 টাকার 10% কত, 6 টাকা। তাহলে দেখো তো সে 4 টাকা লস করছে না। এটাকেই বলা হয় হলো তার একটা সুযোগ ব্যয়, কারণ সে যদি এই পুরো টাকাটা নিয়ে নিত তাহলে সে এখানে বেশি টাকা আর্ন করতে পারতো, কিন্তু সে এই সুযোগটা হারিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই টাকাটা রেখে দিছে। তাহলে তার একটা সুযোগ সে হারিয়েছে, এটার জন্য একটা ব্যয় হয়েছে, এটাকে বলা হয় সুযোগ ব্যয়। এই জন্য বলা হয় সংরক্ষিত আয় সম্পূর্ণ ব্যয়মুক্ত না, এখানে এক ধরনের ব্যয় জড়িত, যেটাকে আমরা বলি হলো সুযোগ ব্যয়। ডান। তাহলে আমাদের সংরক্ষিত আয়টা হয়ে গেল। এবার বাকি তিনটার মধ্যে আমি ফার্স্টে বন্ড নিয়ে কথা বলি। দেখো এখানে আমি কি লিখেছি, সবচেয়ে কম ব্যয়বহুল উৎস, অ্যান্সার হলো ঋণ।
ঋণ মানে হলো বন্ড। আচ্ছা, এখানে আমি ঋণ লিখতে পারতাম, এখানে আমি ঋণ না লিখে বন্ড লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা চ্যাপ্টার 2 তে এক্সপ্লেইন করেছিলাম যে যখন আমরা ঋণ বলবো, ঋণ বলতে আমরা বন্ড অথবা ডিবেঞ্চারকে বুঝে থাকি। সো সবচেয়ে কম ব্যয়বহুল উৎস ঋণ। কেন? কারণ এটা হলো কর বাদযোগ্য ব্যয়। আচ্ছা, কর বাদযোগ্য ব্যয় মানে কি? তুমি চিন্তা করো, তুমি যখন ঋণ নাও, এই ঋণের উপরে তোমাকে সুদ দিতে হয়। তাহলে তুমি যখন ঋণের উপরে সুদ দিবা, এই সুদ দিলে তোমার নিট লাভটা কি, মানে তোমার নিট লাভের আগে কর পূর্ব নিট লাভ, এটা কি বাড়ে না কমে? সুদ যেহেতু এক ধরনের ব্যয়, সুতরাং আমার ওই কর পূর্ব যে নিট লাভটা আছে সেটা কমে যায়। সেটা কমে গেলে সেটার উপর আমাকে ট্যাক্সও কম দিতে হচ্ছে, সুতরাং আমার নিট লাভটা কম দেখাচ্ছে। বা আমি যদি আরেকটু ইজি করে বলি, এই ঋণের উপরে যে সুদ দিচ্ছ, এই সুদ দেওয়ার কারণে তোমার ওভারঅল যে কস্টটা কিছুটা কমে আসে, কারণ তোমার ট্যাক্সটা কম্পারেটিভলি কম দিতে হয়। অর্থাৎ আগে যদি তুমি 100 টাকার উপরে ট্যাক্স দিতা 40 টাকা, এখন ঋণের উপরে সুদ দেওয়ার কারণে দেখা গেছে তোমার এই করপূর্ব মুনাফাটা হয়েছে 90 টাকা, তোমাকে এখানে সুদ দিতে হচ্ছে, তোমাকে এখানে ট্যাক্স দিতে হচ্ছে 36 টাকা। তাহলে আগের থেকে কি তোমার কস্টটা একটু কমে যাচ্ছে। এই জন্য বলা হয় ঋণটা হলো সবচেয়ে কম ব্যয়বহুল উৎস। কারণ ঋণের ক্ষেত্রে যে ঋণের উপর যে সুদটা দিতে হয়, এটা যে করবাদযোগ্য ব্যয়, এটার কারণে আমার প্রতিষ্ঠানের কস্টটা কিছুটা হলেও কমে যায়। ঋণ দুই ধরনের হয়, এটা আমরা বন্ডের চ্যাপ্টারে পড়ে এসেছি, পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য। অর্থাৎ আমি বুঝবো কিভাবে কোয়েশ্চেনে যে এটা পরিশোধযোগ্য কিনা? যদি মেয়াদ থাকে তাহলে পরিশোধযোগ্য, যদি মেয়াদ না থাকে তাহলে অপরিশোধযোগ্য। সিম্পল। এখন সবচেয়ে বেশি ব্যয়বহুল উৎস, দেখো রেড কালার, রেড মানে কি? লাল, লাল কার্ড, আই মিন রেড কার্ড যখন দেখানো হয় বা রেড সিগন্যাল যখন দেখানো হয় তখন কি ওয়ার্নিং। সো এইখানে রেড কালার লেখার মানেই হলো এটা একটা ওয়ার্নিং সাইন যে সবচেয়ে বেশি ব্যয়বহুল উৎস প্রতিষ্ঠানের জন্য সাধারণ শেয়ার। এখন তুমি মনে করতে পারো যে সাধারণ শেয়ার হোল্ডার ছাড়া তো হবে না। হ্যাঁ, হবে না, সাধারণ শেয়ার ইস্যু করতেই হবে। তবে যখন তোমার অ্যাডিশনাল ফান্ডিং দরকার হয় বা অ্যাডিশনাল ক্যাপিটাল দরকার হয়, তখন তুমি সাধারণ শেয়ারের মাধ্যমে যদি করতে যাও, তোমার কস্ট একটু বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? অ্যানসারটা এখানে দেয়া আছে। অ্যানসারটা হলো উত্তরণ ব্যয়। উত্তরণ ব্যয় কেন? আমি একটু আগে এটা বলেছিলাম যে তুমি কোম্পানির মালিক, তোমার পক্ষে রাস্তায় গিয়ে কোম্পানির শেয়ার বিক্রি করা সম্ভব না, বা ওই ফাইন্যান্সিয়াল মার্কেটে গিয়ে তুমি শেয়ার সেল করতে পারবা না। তখন তুমি কি করো? তুমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দাও তোমার এই কোম্পানির শেয়ারগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য। তারা যে তোমার এই কোম্পানির শেয়ারগুলা বিক্রি করে দেয়, প্রতিটা শেয়ার বিক্রি করা বাবদ বা ওভারঅল সবগুলা শেয়ার বিক্রি করা বাবদ তারা তোমার কাছ থেকে একটা কমিশন নেয় বা একটা অ্যামাউন্ট চার্জ করে, যে অ্যামাউন্টটাকে বলা হয় উত্তরণ ব্যয়। সাধারণ শেয়ারের ক্ষেত্রে এই উত্তরণ ব্যয়টা একটু বেশি হয়। একটু বেশি হয়, এর পেছনে একটু কারণ আছে। তুমি এভাবে চিন্তা করো, যখন কোন লেটস সে ধরো কোকা কোলা অর পেপসি অর সেভেন আপ, এরা কিন্তু ওয়েল এস্টাবলিশড কোম্পানিজ। কোম্পানিজ বলতে এই এই ড্রিঙ্কস গুলো কিন্তু ওয়েল এস্টাবলিশড। অর্থাৎ তুমি যখনই তোমার সফট ড্রিঙ্কস এর দরকার হয়, তুমি কিন্তু কোক অর পেপসি অর সেভেন আপ অর ফান্টা, মানে তুমি ওয়েল রিনাউন্ড ব্র্যান্ড গুলাকে কিন্তু চুজ করো। এখন ধরো বাজারে একটা নতুন আসলো, ধরো একটা নাম দিলাম কাশেম ড্রিঙ্কস। এখন সে তো মার্কেটে নতুন, তার ড্রিঙ্কস এর কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আসলে যে ভালো এটা তো মানুষের কাছে জানতে হবে। সো এটা জানার জন্য সে দেখা গেল যখন মার্কেটে আসলো, তখন সে কি অফার করলো, যে তোমার 1 লিটার কোক যদি তুমি 60 টাকায় কিনতে পারো, তাহলে তার তার ব্র্যান্ডের কোক তুমি কিনতে পারবা 40 টাকায়। তো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা চালাইলো, এটাতে কিন্তু মানুষ জানতে পারলো যে ও আচ্ছা, 60 টাকার কোক আমি এই ব্র্যান্ডের কিনলে 40 টাকায় পাবো। সে কিনলো, কারণ আমরা কিছু অফার পাইলে বা কিছু ডিসকাউন্ট পাইলে কিনতে চাই। সো সে কিনলো, কেনার পরে আস্তে আস্তে দেখলো যে না, এটা ভালো। আস্তে আস্তে এক সময় ব্র্যান্ডটা এস্টাবলিশড হলো, বাট শুরুতে 60 টাকার জায়গায় কিন্তু সে 40 টাকায় সেল করছে, তাহলে তাকে কিছু টাকা কিন্তু লস দিতে হচ্ছে। ঠিক সেম, তুমি যখন একটা নতুন কোম্পানি হিসেবে বা তুমি যখন তোমার কোম্পানির শেয়ার নতুন ভাবে মার্কেটে ছাড়বা, তখন কিন্তু সবাই বেক্সিমকো স্কয়ারের শেয়ারই কিনতে চাচ্ছে। তোমার কোম্পানির শেয়ারটার প্রতি কিন্তু তাদের খুব বেশি অ্যাটেনশন থাকবে না। সো এই অ্যাটেনশনটা সিক করার জন্য কি করতে হবে? তোমাকে ভালো কোনো কোম্পানির কাছে দিতে হবে, যে তোমার কোম্পানির শেয়ারটা সুন্দর মতো মার্কেটে বিক্রি করতে পারে, ভালো মতো মার্কেটিং করতে পারে। এই জন্য তোমার সেখানে উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্টটা একটু বেশি হয়ে যায়।
এই ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়টা বাড়ার কারণে সাধারণ শেয়ারের ব্যয়টা সবচেয়ে বেশি। আর অগ্রাধিকার শেয়ার ছোটবেলা থেকেই সবার মাঝখানে থাকে। আগে আমি বলছিলাম এটা আসলে কাইন্ড অফ মেয়েও না ছেলেও না, দুটার মধ্যবর্তী একটা জায়গায়। অর্থাৎ এদের মধ্যে কিছু বন্ডের ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু সাধারণ শেয়ারের ক্যারেক্টারিস্টিক্স আছে। সো বন্ড হলো সবচেয়ে কম ব্যয়বহুল, সাধারণ শেয়ার হলো সবচেয়ে বেশি ব্যয়বহুল, তাহলে ও হলো দুইটার মাঝখানে আছে। তাহলে অগ্রাধিকার শেয়ার নিয়ে আমাদের বেশি ঝামেলা নাই। আমাদের অনুধাবনে এই কোয়েশ্চেনটা আসতে পারে সবচেয়ে কম ব্যয়বহুল উৎস কোনটি এবং কেন, সবচেয়ে বেশি ব্যয়বহুল উৎস কোনটি এবং কেন, আর সংরক্ষিত আয় কি সম্পূর্ণ ব্যয়মুক্ত কিনা। ওকে, সো আজকে আমি খুব বেশি আর লিঙ্গার করব না লেকচারটা, বাট আমি বন্ড আর অগ্রাধিকার শেয়ারের ফর্মুলাটা তোমাদের একটু শিখাবো। দেখো, আমি আগেও তোমাদের বলেছিলাম ফর্মুলা শেখার জন্য এত কাজ করার দরকার নাই। তোমরা অনেক মুখস্থ করতে যাও, অনেক ক্যাচাল করতে যাও, দরকার নাই। আমি একটা ফর্মুলা থেকে তোমাদের দেখাচ্ছি ভেঙে ভেঙে, দেখো ইজিলি তুমি সলভ করতে পারবা ইনশাআল্লাহ। যেহেতু এই বন্ড আমি অলরেডি আগের চ্যাপ্টারে করেছি, তাহলে আমি আগের চ্যাপ্টারে ওয়াইটিএম করেছিলাম। কারণ আমি কি বলেছিলাম, আগের চ্যাপ্টারে আমাদের সব আয়ের হার ছিল, যেটা এই চ্যাপ্টারে এসে ব্যয়ের হার হয়ে গেছে। তাহলে আমি ওয়াইটিএম এর ফর্মুলাটা একটু লিখি, এখান থেকে আমি এই ঋণের ব্যয়টা তোমাদের বের করা শিখাবো। সো এখানে ফর্মুলাটা কি ছিল, আই প্লাস এমভি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন, আর নিচে কি ছিল, এমভি প্লাস এসভি ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করব, জাস্ট কিছু ডিফারেন্স আসবে। যেমন আমি ফার্স্টে লিখে ফেলি আই, মাঝখানে জায়গা রাখছি, তার মানে বুঝতেছো এখানে কোনো কাহিনী আছে, একটু পরে বলতেছি কি কাহিনী। এমভি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন, এমভি প্লাস, একটু সমস্যা হয়েছে, এমভি প্লাস এসভি হোল ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন দেখো এখানে একটু জায়গা ফাঁকা রেখেছি, এখানে একটু জায়গা ফাঁকা আছে, তার মানে এই দুইটা জায়গায় আমার চেঞ্জেস আসবে। কি কি চেঞ্জ আসবে দেখো তো। এখানে আমি সবচেয়ে কম ব্যয়বহুল উৎস বলার পেছনে কি রিজনটা দেখাইছিলাম, করবাদযোগ্য ব্যয়। তার মানে ঋণের উপরে যে সুদটা থাকে সেই সুদের উপরে সব সময় তোমাকে কর দিতে হয়, এই জন্য এখানে একটা টার্ম আসবে 1 মাইনাস টিসি। এটা আবার তোমাদের কলেজের টিসি না, এই টিসি মানে হলো টি মানে ট্যাক্স, সি মানে কর্পোরেট। কর্পোরেট কেন, কারণ আমি যখন ঋণ ইস্যু করতেছি তখন আমি কোম্পানির পক্ষ থেকে ইস্যু করতেছি, তাহলে কোম্পানির পক্ষ থেকে ইস্যু করলে আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হবে। তাহলে প্রথম এই ওয়াইটিএম এর ফর্মুলা থেকে প্রথম ডিফারেন্সটা কি, এখানে একটা কর আসবে, অর্থাৎ 1 মাইনাস টিসি। আর সেকেন্ড যে জিনিসটা আসবে সেটা হলো এখানে এসবি না হয়ে হবে এনএসবি। আমরা এসবি বলতে আগে কি শিখিয়েছিলাম, বিক্রয় মূল্য। এখন আমরা নতুন জিনিস শিখবো এনএসবি। এনএসবি মানে হলো নেট বিক্রয় মূল্য। আচ্ছা, রিজনটা কি বা কেন এনএসবি আসলো। তুমি এভাবে চিন্তা করো, তুমি তোমার স্মার্টফোনটা সেল করবা, এখন তুমি কাস্টমার খুঁজে পাচ্ছ না, তুমি তোমার একটা ফ্রেন্ডকে বললা যে তোমাকে একটা কাস্টমার খুঁজে দিতে, সে তার একটা ফ্রেন্ডকে নিয়ে আসলো বিক্রি করা, মানে তোমার সেলটা বিক্রি করানোর জন্য। এখন তুমি হ্যান্ডসেটটা লেটস সে তুমি 10,000 টাকায় সেল করলা, যে ছেলেটা তোমার কাছ থেকে কিনে নিয়ে গেল সে কিন্তু 10,000 টাকায় কিনে নিয়ে গেল, তার কিন্তু এখানে কোনো কস্ট বিয়ার করতে হয়নি। সে হলো, তাহলে তুমি তাকে চিন্তা করো বন্ড হোল্ডারের মতো, ইনভেস্টর, মানে সে 10,000 টাকা দিয়ে বন্ডটা পারচেজ করলো, তাহলে তার এখানে কোনো কস্ট নাই। এখন তুমি কোম্পানি, তুমি এখন চিন্তা করো, তুমি তোমার ফ্রেন্ডকে বলছিলা, তোমার ফ্রেন্ড এটা বিক্রি করায় দিল, বিক্রি করার পরে তোমার কাছে ট্রিট চাইলো, 2,000 টাকা খাইলো তোমার কাছ থেকে, তাহলে তুমি বিক্রি করছিলা 10,000 টাকায়, 2,000 টাকা খাওয়ায় ফেলছো। এট দ্য এন্ড অফ দ্য ডে তে তোমার হাতে আছে কত, 8,000। এই যে 10,000 এটাকে আমরা বলি এসবি, মানে বিক্রয় মূল্য। এই যে 2,000 এটাই হলো কোম্পানির পার্সপেক্টিভে এফসি, ফ্লোটেশন কস্ট। এই যে আমি বলেছিলাম না উত্তরণ ব্যয়, যে তুমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে তোমার সিকিউরিটিটা সেল করাবা, সো এখানে যে কস্টটা বিয়ার করতে হচ্ছে এটা হলো এফসি, মানে ফ্লোটেশন কস্ট। ফাইনালি তোমার হাতে যেটা থাকে সেটা হলো এনএসবি। তাহলে আমি এনএসবি এর ফর্মুলাটা এখানে কি বলতে পারি, এসবি মাইনাস এফসি। তাহলে ওয়াইটিএম এর যে ফর্মুলাটা ছিল সেম ফর্মুলাটা আসবে, জাস্ট এখানে 1 মাইনাস টিসি আসবে ইন্টারেস্টের সাথে, আর এসবি এর জায়গায় হবে এনএসবি, কারণ এখানে কোম্পানি পার্সপেক্টিভে আমরা ডিল করছি, সো আমাকে উত্তরণ ব্যয় বিয়ার করতে হবে, এজন্য আমার বিক্রয় মূল্য থেকে উত্তরণ ব্যয়টাকে মাইনাস করতে হবে।
এবার অপরিশোধযোগ্যের ফর্মুলাটা দেখো, অপরিশোধযোগ্যের ফর্মুলাটা এত কঠিন না, কারণ আমরা অপরিশোধযোগ্য আগে কি শিখেছিলাম? ফর্মুলাটা আই বাই কি ছিল বলো তো, মনে আছে? অপরিশোধযোগ্য বন্ডের ফর্মুলাটা ছিল আই বাই কে, কিন্তু আমি ওইটা দেখবো না, আমরা চিন্তা করব আমরা চলতি আয়ের হার যখন বের করেছিলাম তখন আমরা ফর্মুলাটা কি শিখেছিলাম? আই ডিভাইডেড বাই এসবি। তাহলে সেম জিনিসটাই আসবে আই ডিভাইডেড বাই এসবি, কিন্তু আমি যেহেতু আগেই পার্থক্যগুলো বলে দিয়েছি, এখানে এসবি এর জায়গায় হবে এনএসবি আর আই এর সাথে হবে 1 মাইনাস টিসি। এবার আসো অগ্রাধিকার শেয়ার, এটার ফর্মুলাটা কি করব? সবসময় আগের জনকে ফলো করবো, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের আগে কি ছিল? বন্ড। আমি বন্ডের আগে কি ছিল? ওয়াইটিএম। ওয়াইটিএম কে ফলো করে বন্ড করছি, এখন বন্ডকে ফলো করে অগ্রাধিকার শেয়ার করব। আচ্ছা, এখানে আমি ডিফারেন্সটা তোমাকে বলে দেই। দেখো তো, এখানে আমি ঋণের ক্ষেত্রে কর বলছিলাম, অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোনো কর বলছিলাম। তাহলে প্রথম কাহিনী কি? এখানে কোনো টিসি থাকবে না, একটা ক্যাচাল শেষ, কোনো টিসি নাই। এবার সেকেন্ড কাহিনী আসো। সেকেন্ড কাহিনী হলো ঋণের উপরে সুদ দেয়, যার জন্য তোমরা ইন্টারেস্ট লেখো। শেয়ারের উপরে কি কখনো সুদ দেয়? শেয়ারের উপরে কি দেয়া হয়? লভ্যাংশ। তাহলে লভ্যাংশ ইংলিশে কি? লভ্যাংশ ইংলিশ হলো ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড মানে কি? ডি। তাহলে আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি, আমি রেড কালারে লিখছি, এটা কোনো রেড সাইন না, বাট জাস্ট কালার ইউজ না করলে, সব এক কালার হলে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, এজন্য আমি ডিফারেন্ট কালার ইউজ করছি। সো এখানে থেকে আমার ফর্মুলায় কি চেঞ্জ আসবে? এখানে আই লিখছিলা, এখন আই না লিখে লিখবা ডি। এখন ডি এর সাথে আমি একটা পি অ্যাড করলাম। পি কেন? অগ্রাধিকার শেয়ার ইংলিশ কি? প্রেফার্ড স্টক। সাধারণ শেয়ার ইংলিশ কি? কমন স্টক। এখন এখানে দুইটা শেয়ার চলে আসছে, তো তুমি যদি শুধু ডি লেখো তাহলে তো কনফিউজড হয়ে যাবা যে এটা কি সাধারণ শেয়ারের না অগ্রাধিকার শেয়ারের। এই অগ্রাধিকার শেয়ার বোঝানোর জন্য আমি এখানে পি দিলাম। প্রথম কাহিনী কি? আয়ের জায়গায় ডিপি বসলো। দ্বিতীয় কাহিনী কি? কোনো 1 মাইনাস টিসি থাকবে না। তাহলে ঝামেলা শেষ, বাকি সব ফর্মুলা আগের মতোই, এমবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, এমবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এবার আসো অপরিশোধযোগ্য, আবার আগেরটারে ফলো করো। আয়ের জায়গায় কি হবে? ডিপি। ট্যাক্স আসবে? আসবে না, কাবজাব শেষ। তাহলে ডিপি ডিভাইডেড বাই এনএসবি। দ্যাটস ইট। আমি সাধারণ শেয়ার আর সংরক্ষিত আয়টা এখানে দেখালাম না, কারণ সাধারণ শেয়ার নিয়ে আমাদের একটু ডিটেল আলোচনা করতে হবে, কারণ তোমাদের যে গয়ের কোশ্চেনটা, অর্থাৎ প্রয়োগের যে কোশ্চেনটা, সেখানে সব সময় না, বাট বলতে পারো যে মেজরিটি টাইমসে সাধারণ শেয়ারের ব্যয়টা জানতে চায়। এই জন্য আমি সাধারণ শেয়ার, সংরক্ষিত আয়, এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এক্সপ্লেইন করব, আমি ডিসকাস করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নেক্সট ক্লাসের আগে একটু কাইন্ডলি ঋণ এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের যে ফর্মুলাগুলো আছে এগুলো একটু ভালো মতো মনে রাখবা, কারণ এখান থেকে আমরা আবার সাধারণ শেয়ারটা ডেরাইভ করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো মতো পড়ালেখা করো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। সো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত তোমরা প্রিভিয়াস সব লেকচারগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আবার পরবর্তী অংশগুলো নিয়ে ডিসকাস করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।